যে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র। সো এই সুপার পাওয়ারের সাথেও সম্পর্ক আমাদের হেলাফেলা করলে চলবে না, তাদের সাথেও আমাদের সম্পর্ক ব্যালেন্স করতে হবে। আমাদের যে গ্লোবাল ট্রেডের সাথে আমরা অংশীদার, সেটা আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বলেন বা যেটাই বলেন, যে গ্লোবাল ট্রেডের আমরা অংশীদার, যার জন্য বাংলাদেশের অর্থনীতি আজকে এত ভালো অবস্থায় আছে, এটার জন্য তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ জানাতে হবে এবং তাদের প্রোটেকশন বা অনেক কিছু আমাদের প্রয়োজন। সো সেই জায়গা থেকে আমাদের ফরেন রিলেশনসে যেটা দরকার, আমি প্রথমে একবার বলছিলাম, আমাদের ফরেন রিলেশনসে যেটা দরকার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, এগুলোর ভিতরে কনস্ট্যান্ট একটা ব্যালেন্স তৈরি করা। আমরা সবার সাথেই বন্ধুত্ব বাড়াতে চাই, কিন্তু একটা আরেকটাকে যেন কাউন্টার হিসেবে না দেখে, এবং আমরা যেন একটার যে নেগেটিভ প্রেশারগুলো সেটা অন্য আরেকটার পজিটিভ প্রেশার দিয়ে কাউন্টার করতে পারি। এই জায়গায় আমাদের পররাষ্ট্রনীতি আর অনেক ম্যাচিওর হতে হবে। আপনি একজন মোটিভেশনাল স্পিকার, আপনার বক্তব্যে অনেকে অনুপ্রাণিত হয়, তরুণদের অনেকেই হতাশায় আছে, তরুণদেরকে আপনি এখন কি বলবেন? প্রথমত আমি জানি না আসলে মোটিভেশনাল স্পিকার মানে কি। আমরা যেহেতু রাজনৈতিক নেতৃত্বে আছি, সেহেতু অনেক সময় পাবলিকলি আমরা কথা বলি। সো সেটা বক্তৃতা বলেন বা বক্তব্য বলেন, কথা বলি। সেই বক্তৃতা বা বক্তব্যে যদি জনগণ বা তরুণরা তারা যদি স্পৃহা পায়, তাহলে তো আমি মনে করব যে আমার বক্তব্যটা সফল বক্তব্য। কারণ আমরা তো তৈরি করতে চাই দেশের জন্য প্রেম, দেশকে ভালোবেসে যেন তারা এগিয়ে আসে, আরও বেশি কাজ করে। সো আমি নিজেকে তখন আমার বক্তব্যটাকে অ্যাটলিস্ট আমি তখন সফল বক্তব্য মনে করব। বাকি তরুণদের জন্য কথা, আমাদের এখন সময় দেশকে সুন্দরভাবে সাজানোর, এবং এই দেশকে সাজাতে হলে প্রথমে দেশে গণতন্ত্র আনতে হবে। আমি একটা বড়োভাবেই আমি দেখেছি কিছু ভুল ন্যারেটিভ, কিছু ভুল গল্প গত 7-8 মাস আমাদের তরুণদেরকে খাওয়াতে চেষ্টা করা হয়েছে, যে নির্বাচন না সংস্কার আগে, তারপর যারা নির্বাচন চায় তারা দেশের বিরুদ্ধে কাজ করে। তো এই যে এই ভুল ন্যারেটিভগুলোর বাইরে আসতে হবে, এবং আমি ভুল ন্যারেটিভে কিছু ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি। যে নির্বাচন কেন? নির্বাচন জনগণের হাতে ক্ষমতা দেবার জন্য। সো জনগণ যাকে ভালো মনে করবে তাকে ভোটটা প্রদান করবে। এখন কেউ যদি বলে যে না, নির্বাচন হবে না, তার মানে সে জনগণের হাতে ক্ষমতা দিতে চাচ্ছে না। কেউ যদি বলে জনগণের হাতে ক্ষমতা দিলে জনগণ খারাপ লোককে ভোট দিবে, তাহলে আপনার দায়িত্ব প্রথমত আছে জনগণকে যে বোঝানো কেন সে খারাপ লোক। আর দ্বিতীয়ত আপনি পরিষ্কার বলে দিচ্ছেন যে জনগণের প্রতি আপনার কোনো আস্থা নাই। তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলবো যে জনগণের প্রতি যদি আপনার আস্থা না থাকে, তাহলে আপনি এমন কোন জায়গা থেকে এসেছেন বা এমন কি এক্সট্রা বিদ্যা আপনার কাছে আছে যে আপনার উপরে আমাদের আস্থা রাখা উচিত। মানে এগেন, কাউকে ছোট না করি আমি বলছি যে অনেক বিশ্বে নোবেল জয়ী আছে, মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো নোবেল জয়ী আছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কৃতি সন্তান সেই হিসেবে উনি। বাট আমি বলছি অনেক বিশ্বে অনেক নোবেল জয়ী আছে, কিন্তু ওনারা কি সরকার পরিচালনা করে সেই সরকারকে আরও ভালো জায়গায় নিতে সক্ষম হয়েছেন? হন নাই। কেন? কারণ ওনারা যখন নোবেল জয়ী হয়েছেন, ওনারা ভিন্ন ভিন্ন বিষয়ে নোবেল জয়ী হয়েছেন, যেটার সাথে সরকার পরিচালনার সম্পৃক্ততা নাই। সবচেয়ে জ্ঞানী লোকরা সরকার পরিচালনা করে তেমন কিছু করতে পারে নাই। সরকার পরিচালনা আসলে দরকার হলো জনগণ যেটা চায় সেটার বাস্তবায়ন। সো তাহলে সরকার পরিচালনা আসতে হবে যে জনগণ যাকে চুজ করেছে, যে জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে পেরেছে। যেমন মনে করেন আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, আজকে ইন রিসেন্ট টাইমস জনগণের সাথে কে পৌঁছাতে পেরেছে? ইমরান খান সাহেব। তাহলে পাকিস্তানের সরকার পরিচালনার দায়িত্ব কার থাকা উচিত? ইমরান খান সাহেবের এবং তার দলের, যাদেরকে পাকিস্তানের জনগণ ভোট দিয়েছে। কারণ একজন দিয়ে তো আর সরকার হয় না। কিন্তু ইমরান খান কি সরকার পরিচালনা করতে পারছেন? না। কৃত্রিম কোনো শক্তি তাকে সরকার পরিচালনা থেকে বিরত রেখেছে। তার মানে জনগণের সরকার আসে নাই। একই দাগে যদি আপনি আজকে চিন্তা করেন, বাংলাদেশে গত 15 বছর ধরে বা গত 16-17 বছর ধরে জনগণের সরকার আসে নাই। কেন? কৃত্রিম শক্তি, শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে, তারা এই সরকার আসতে দেয়নি। তো আমরা এত কিছু আন্দোলন ছিল কেন? এই কৃত্রিম শক্তিগুলোকে সরিয়ে জনগণের ইচ্ছার বাস্তবায়ন। তাহলে জনগণের ইচ্ছার বাস্তবায়নের জন্য এই যে যেটা প্রথমে আপনাকে বলছিলাম যে রিফর্ম জনগণ চায়, আমরা সবাই চাই, আমরাও কিন্তু জনগণ। আমি একটা রাজনৈতিক দলের নেতা, আবার আমি নাগরিকও কিন্তু। কালকে একটা সময় যে আমি হয়তো নির্বাচনেও দাঁড়াবো না, তখনও কিন্তু আমি চাইবো আমার দেশ এরকম থাকুক। সো নাগরিক হিসেবে আমার চাওয়া পাওয়া আছে কিন্তু। সো আমরা সবাই রিফর্ম চাই,
কিন্তু এই রিফর্মেও এখন প্রশ্ন চলে আসে, রিফর্মটা আমরা কীভাবে চাই, কোন রিফর্ম চাই, জনগণ কোন রিফর্ম চায়। আমি আমার জায়গা থেকে মনে করেন আমি অনেক শিক্ষা দীক্ষা লাভ করেছি, আমি যদিও প্রতিনিয়ত বাংলাদেশের মাঠের মানে গ্রামগঞ্জের জনগণের কাছে পৌঁছতে চেষ্টা করি, তবে সে এক্স্যাক্টলি কী চিন্তা করে এটা নিশ্চয়ই আমি চিন্তা করব না, কারণ আমার শিক্ষা দীক্ষা বড় হওয়া অনেক অনেক ভিন্ন। তো আমি যদি এখন আমার এই আইভরি টাওয়ারে মানে এই যে আমার শিক্ষা দীক্ষা সেই হিসেবে আমি একটু পার্থক্য আছে আপামর জনগণের একটা র্যান্ডম একজনের থেকে, তো সেই জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে আমি পড়াশোনা বেশি করেছি, আমি 15-20 হাজার বই বেশি পড়েছি, আমি বিদেশ বেশি গেছি, দুনিয়া বেশি দেখেছি, তার জন্য একজন কৃষকের কী দরকার তার থেকে বেশি আমি বুঝি, একজন রিক্সাওয়ালার কী দরকার তার থেকে বেশি আমি বুঝি, গ্রামে আমার একজন মায়ের বা বোনের কী দরকার তার থেকে আমি বেশি বুঝি, তাহলে তো গণতন্ত্র দরকার নেই। তাহলে চলেন সবাই মিলে আমরা খুঁজি সবচেয়ে জ্ঞানী লোককে খুঁজে বের করে তাকে বানিয়ে দিই। আর যদি গণতন্ত্রে বিশ্বাসী হই তাহলে আসলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। সো এই যে তরুণদের জন্য আমি বলবো যে এই যে ফলস ন্যারেটিভগুলো যে না নির্বাচন না অন্য কিছু আগে, এটা ভুলে যান। রিফর্ম চলছে এবং রিফর্ম সবসময় চলতে থাকবে, কিন্তু নির্বাচন দিয়েই জনগণের অধিকার বাস্তবায়ন হবে। ভারতের বিজেপির বাংলাদেশ পলিসি নিয়ে আপনার মূল্যায়ন কি? বিজেপির বাংলাদেশ পলিসি নতুন কিছু পরিষ্কার হয়নি। এর আগে তাদের বাংলাদেশ পলিসি যা ছিল সেটা সরকারেরও হয়তো পলিসি ছিল, সেটা কোনো চেঞ্জ বদল এসেছে কি না এটা আমরা এখনও জানি না। এবং যেইভাবে মনে করেন গদি মিডিয়া মানে বিজেপির যে মিডিয়া উইং বা বিজেপি কেন্দ্রিক বা বিজেপির সাথে সম্পৃক্ত যে টেলিভিশন চ্যানেল বা নিউজ পেপারগুলো আছে ভারতে, এদেরকে গদি মিডিয়া বলা হয়। তো এই গদি মিডিয়া যেভাবে বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার করে চলছে গত বেশ কয়েক মাস ধরে, তাতে তো যদি অফিসিয়ালি বিজেপি বলেও যে তাদের পার্টি স্ট্যান্স চেঞ্জ হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক সম্বন্ধে, তাহলে সেটা বিশ্বাসযোগ্য হবে না। তো আমি আশা রাখবো যে পার্টিগত অবস্থা থেকেও বিজেপি বাস্তবতাটা সম্বন্ধে একটু আরও সচেতন হবে, যে বাংলাদেশের সাথে আগে যেই সম্পর্ক ছিল হাসিনার আমলে সেই সম্পর্ক আর কখনো ফিরে আসবে না, এবং ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ, সো বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক দরকার, এবং সেই আলোকে বিজেপি পার্টিগতভাবে তাদের বাংলাদেশ রিলেশনস পলিসিটাও বদল আনবে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি দেশের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক রাখা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, চীন আমাদের আশেপাশের এলাকায় সবচেয়ে ক্ষমতাধর দেশ, এবং চীনের কয়েকটি বিশেষত্ব আছে। চীন গত 40-50 বছর কোনো যুদ্ধ করে নাই, চীন কাউকে আক্রমণ করছে না, করে নাই, এবং ইভেন দো আমরা দেখেছি গত বেশ কিছু বছর ধরে একটা প্রচেষ্টা চলছে যে তাইওয়ানের সাথে চীনের একটা ঝামেলা তৈরি করবার, কিন্তু চাইনিজ গভর্নমেন্ট মানে চীনি সরকার কিন্তু সেখানে আগ বাড়িয়ে যায়নি, ওই ফাঁদে পড়েনি বা এখনও পড়ছে না। সো চীন বিশ্বাস করে ডেভেলপমেন্টে, এবং তারা যত দেশের সাথে যত সম্পর্ক ডেভেলপমেন্ট রিলেটেড সম্পর্ক, যে বাংলাদেশে যেটা বললাম $40 বিলিয়ন প্লাস তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেই তাদের ইনভেস্টমেন্টস আছে, এবং এখন আরও অনেক জায়গায় তারা কাজ করতে চাইছেন, হেলথ কেয়ার থেকে শুরু করে আরও অনেক কিছুতে তারা কাজ করতে ইচ্ছুক। সো চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সেই জায়গা থেকে চীনের সাথে সম্পর্ক আমাদের রাখতেই হবে। একই সাথে আবার ভুলে গেলে চলবে না যে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র। সো এই সুপার পাওয়ারের সাথেও সম্পর্ক আমাদের হেলাফেলা করলে চলবে না, তাদের সাথে আমাদের সম্পর্ক ব্যালেন্স করতে হবে। আমাদের যে গ্লোবাল ট্রেডের সাথে আমরা অংশীদার, সেটা আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বলেন বা যেটাই বলেন, যে গ্লোবাল ট্রেডের আমরা অংশীদার, যার জন্য বাংলাদেশের অর্থনীতি আজকে এত ভালো অবস্থায় আছে, এটার জন্য তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ জানাতে হবে, এবং তাদের প্রোটেকশন বা অনেক কিছু আমাদের প্রয়োজন। সো সেই জায়গা থেকে আমাদের ফরেন রিলেশনসে যেটা দরকার, আমি প্রথমে একবার বলছিলাম, আমাদের ফরেন রিলেশনসে যেটা দরকার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, এগুলোর ভিতরে কনস্ট্যান্ট একটা ব্যালেন্স তৈরি করা। আমরা সবার সাথেই বন্ধুত্ব বাড়াতে চাই, কিন্তু একটা আরেকটাকে যেন কাউন্টার হিসেবে না দেখে, এবং আমরা যেন একটার যে নেগেটিভ প্রেশারগুলো সেটা অন্য আরেকটার পজিটিভ প্রেশার দিয়ে কাউন্টার করতে পারি। এই জায়গায় আমাদের পররাষ্ট্রনীতি আর অনেক ম্যাচিওর হতে হবে। তুরস্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? দেখেন, তুরস্কর সাম্প্রতিক অবস্থানের সাথে আমি খুব বেশি পরিচিত এটা বলতে পারবো না এই মুহূর্তে। মনে করেন আমাদের নিজেদের মাথা ব্যথা আমাদের এত বেশি আছে যে এটা রিলেটেড আমরা খুব বেশি আলোচনায় বা চিন্তাধারায় নেই। তবে হ্যাভিং সেড দ্যাট, আমরা ওভারঅল মিডল ইস্ট এবং ইস্টার্ন ইউরোপে আমরা পিস দেখতে চাই, যেটা এর মধ্যে আসলে মানে ইস্টার্ন ইউরোপেও যে ঝামেলাগুলো চলছে
রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে যা কিছু আছে, এবং মিডল ইস্টেও এই যে আমাদের প্যালেস্টাইন আমাদের ভাইয়াদের উপরে যে অত্যাচার চলছে এখনও চলমান, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে প্যালেস্টাইনকে দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র ফরেন পলিসিতেও কিন্তু প্যালেস্টাইনকে দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে এই নতুন ট্রাম্প সরকার আসার পর থেকে। সো এগুলো আমরা খুব কি বলবো, খুব আশঙ্কাজনকভাবে দেখছি। সো আমরা দোয়া প্রার্থী যে মুসলমান রাষ্ট্রগুলো যেন আবার পিসফুল একটা জায়গায় ফেরত আসতে পারে, তারা উন্নয়নের জায়গায় ফেরত আসতে পারে, এবং ওয়েস্টার্ন ফরেন পলিসি যেন মুসলমান রাষ্ট্রগুলোকে এই যে আপনার কি বলো না শঙ্কার চোখে বা শত্রুর চোখে দেখা বন্ধ করে। ইতিমধ্যে এমন জিনিস আমরা দেখেছি যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিছু দেশের উপরে, মানে কিছু আপনার মিডল ইস্টার্ন কিছু দেশের উপরে হয়তো আক্রমণের একটা প্ল্যান সাজাচ্ছে, এগুলো কিছু নতুন রিপোর্টস উন্মোচন হয়েছে। সো চলেন আমরা একসাথে সবাই মিলে দোয়া করি যেন বিশ্বের মুসলমানরা সামনে আরও সুন্দর শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।